শুভ সন্ধ্যা সবাই। 10 মিনিটস লাইভ ক্লাসের এইচএসসির যে কোর্সগুলো আমরা আগে করেছিলাম তারই ধারাবাহিকতায় এটি হচ্ছে দ্বিতীয় কোর্স আমাদের। এবং এই দ্বিতীয় কোর্সে আজকে আমরা অলমোস্ট পুরো সিলেবাসটাই হচ্ছে একটু রিভিশন করার চেষ্টা করব। তো পরীক্ষা তো দুটো পরীক্ষা অলরেডি হয়ে গেছে, এখন হচ্ছে ইংরেজি পরীক্ষা ঠিক সামনেই আছে। তো এই ইংরেজি পরীক্ষা ফার্স্ট পেপার পরীক্ষার জন্যই হচ্ছে আমাদের এখনকার প্রস্তুতি। পরীক্ষার জন্য নিশ্চয়ই সবাই খুব স্ট্রেসড হয়ে আছো, এবং এই স্ট্রেসড হয়ে থাকার কারণে হয়তো অনেক স্বাভাবিক জিনিস যেটা তোমার হচ্ছে স্বাভাবিকভাবে মনে থাকার কথা সেই জিনিসগুলো হয়তো তুমি ভুলে যাচ্ছ। তো আমরা সব কিছুই ম্যানেজ করার চেষ্টা করব যে কিভাবে হচ্ছে এই কাজগুলো করা যায়। রিল্যাক্স, এখন আসলে এগুলো নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। তোমার যা পড়ার সেগুলো পড়া কিন্তু তোমার হয়ে গেছে। এখন আমরা এই শেষ সময়টুকুতে লাস্ট মিনিট ডিটেইলে আমরা যেটুকু আমরা পড়তে পারি সেই পড়াটুকুই কিন্তু আমরা এখন করব, এবং আমরা সেভাবে হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রস্তুতিটা আমরা নিয়ে নিব। এবং এই জিনিসের জন্য আমাদের কি দরকার, আমরা এই যে লাস্ট মিনিটে রিভিশন দিব এটার জন্য আমাদের কি দরকার, আর তোমরা সবাই জানো আমাদের এটার জন্য কি লাগবে। আমাদের ইংলিশ ফর টুডে বইটা আমাদের লাগবে, আমাদের সঙ্গে লাগবে। আর কি লাগবে, আমাদের টেস্ট পেপার লাগবে। তোমাদের যে কোনো ব্র্যান্ডেরই একটা টেস্ট পেপার তোমাদের অবশ্যই লাগবে, যেখান থেকে আমরা প্র্যাকটিসটা করব। সারা বছর তো হচ্ছে ঘড়ির কোনো খবর টবর ছিল না, ঘড়ির কোনো তোমাদের ঘড়ি চলেছে হু কেয়ার্স, ইচ্ছা মতন যেমন খুশি তেমন। কিন্তু এখন তো আর সেটা হবে না। এখন হচ্ছে সময় যেহেতু কমে গেছে, এখন দেখা যাচ্ছে যে তোমরা হাত পা দুই দিকে দিয়ে হচ্ছে ঘড়িটাকে চেপে ধরার চেষ্টা করছো, সময়কে বাড়ানোর চেষ্টা করছো। সেটা তো আর হবে না। তো যাই হোক, ঘড়ি লাগবে, কারণ সময় ম্যানেজমেন্ট কিংবা টাইম ম্যানেজমেন্টটা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ। এবং আরও লাগবে হচ্ছে একটু পুদিনা পাতা। কেন এই পুদিনা পাতা লাগবে এটা আমি পরে এসে বলছি। আমরা আগে শুরু করে দিই পড়াটা আমাদের কিভাবে হবে। আচ্ছা, শুরুর দিক থেকে আমরা যদি ধরি যে আমাদের হচ্ছে রিডিংয়ের জন্য আমাদের 60 মার্কস আছে এবং আমাদের রাইটিংয়ের জন্য হচ্ছে 40 মার্কস আছে। আমরা যদি একটু ভাগ করি তাহলে আমরা দেখব যে 1-এর দুটো পার্ট আছে, এ এবং বি। এতে আছে আমাদের এমসিকিউ, বিতে আছে আমাদের হচ্ছে কোয়েশ্চেন আনসার। আমরা যদি 2-তে চলে যাই, 2-তে আমাদের রয়েছে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। 3 নম্বরে রয়েছে আমাদের সামারি। 4 নম্বরে রয়েছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, দেন আছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, আরও আছে রিঅ্যারেঞ্জমেন্ট। আর রাইটিং পার্টে যদি আমরা চলে যাই তাহলে আমাদের প্যারাগ্রাফ আছে, কমপ্লিটিং স্টোরি আছে, ফর্মাল অথবা ইনফর্মাল লেটার আছে, আমাদের হচ্ছে অ্যানালিসিস করতে হবে ম্যাপস, গ্রাফস অথবা চার্টকে, এবং একই সঙ্গে হচ্ছে আমাদেরকে অ্যাপ্রিসিয়েটিং করতে হবে একটা পোয়েম কিংবা একটা ছোট্ট স্টোরিকে। তো আমরা 1 বাই 1 হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা একটু দেখে নিই। আমাদের কোয়েশ্চেন নাম্বার 1-এ হচ্ছে দুটো আইটেম আছে। নাম্বার 1 আইটেম হচ্ছে আমাদের এমসিকিউ, নাম্বার 2 হচ্ছে আমাদের কম্প্রিহেনশন কোয়েশ্চেন। তার মানে একটা সিন প্যাসেজ থেকে হচ্ছে আমার এই দুটো জিনিস আসবে। তো পুরো বই যেহেতু সিন, তার মানে বই থেকে এটা আসবে, বইয়ের বাইরে থেকে এটা আসবে না। তো সেই ক্ষেত্রে এই হ্যান্ডলিং এই কম্প্রিহেনশন কোয়েশ্চেনের সময় কোয়েশ্চেনটা হাতে পাওয়ার পরে আমি কি করব। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি যে স্টুডেন্টরা কোয়েশ্চেনটা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা হচ্ছে প্যাসেজটা পড়তে শুরু করে। প্যাসেজটা যেটা থাকে, প্যাসেজ থেকে যেখান থেকে হচ্ছে এমসিকিউ এবং কোয়েশ্চেন আনসার থাকে সেই প্যাসেজটা পড়তে শুরু করো। আমি বলবো উল্টো দিক থেকে শুরু করো, তোমার টাইম ম্যানেজমেন্টের জন্য, সময়টা বাঁচানোর জন্য এবং আরও ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। আগে পড়বে হচ্ছে কোয়েশ্চেনগুলো, আগে পড়বে এমসিকিউটা আগে পড়ো, কোয়েশ্চেন আনসারগুলো আগে পড়ো, কারণ এই দুটো জিনিসই আসবে একটা প্যাসেজ থেকে। তাহলে ঠিক পার্টিকুলার তোমার কিন্তু 10টা পয়েন্ট থেকে কোয়েশ্চেনগুলো থ্রো করা হবে। 5টা তোমার হচ্ছে এমসিকিউ আর 5টা হচ্ছে কোয়েশ্চেন আনসার। আমি ধরে নিলাম যে আমাদের প্যাসেজটা মনে করো যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইউনিভার্সিটিজ আছে, এই ইউনিভার্সিটিজের উপর থেকে আমাদের এই প্যাসেজটা এসেছে। এইখানে তোমরা বেশ লম্বা একটা প্যাসেজ দেখতে পাচ্ছ। এই প্যাসেজটা আমরা পড়বো না, আমরা কি করব, কোয়েশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব, কোয়েশ্চেনগুলো আমরা আগে পড়বো। যেমন আমরা ধরে নেই এখানে দেয়া আছে পিপল শুড অফার দেয়ার ইন্টেলেকচুয়াল হসপিটালিটি থ্রু। তাহলে আমার মাথার মধ্যে কি পয়েন্টটা ঘেটে গেল যে আমার এই পুরা প্যাসেজ নেই, এই পুরা প্যাসেজ থেকে একটা শব্দ ইন্টেলেকচুয়াল হসপিটালিটি, তার মানে এটা কিসের মাধ্যমে দেওয়া হয়, এটা আমার চলে গেল। তারপরে আমি কোয়েশ্চেন দেখলাম যে ইউনিভার্সিটি শুড নেভার বি মেড ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশন। কেন? তার মানে এই আরেকটা লাইন যেটা হচ্ছে আমার মাথায় গেঁথে গেল। হোয়াট ডাজ কালচার অ্যাকনলেজ? কালচার ঠিক কোন জিনিসটাকে হচ্ছে প্রাধান্য দেয়? হোয়াট ডাজ প্রোভাইডেড ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ রেফার টু? সেকেন্ড প্যারাগ্রাফে প্রোভাইডেড বলে হচ্ছে একটা শব্দ দেওয়া আছে। তার মানে কি আমি একদম সরাসরি সেকেন্ড প্যারাগ্রাফে ওই প্রোভাইডেড শব্দটাতে আমি চলে যাবো? আমার পুরো প্যাসেজ পড়ার কিন্তু দরকার নাই এই এমসিকিউ কোয়েশ্চেনের জন্য। আরও আসি আমি, হোয়াট ডাজ কালচার অ্যাকনলেজ, এখানে হচ্ছে আমার
এরপর আসতে হচ্ছে পারভার্সিটি ক্যান বি রিপ্লেসড বাই, এই যে শব্দটা, এই শব্দটা হচ্ছে প্যাসেজে দেওয়া আছে, তাহলে এই শব্দটা হচ্ছে কিসের দ্বারা রিপ্লেস করা যায়? তুমি যখন জানবে যে 5টা সিঙ্গেল পয়েন্টে তোমাকে কোয়েশ্চেন করেছে, তখন খুব সহজে তুমি কিন্তু কম্প্রিহেনশন প্যাসেজে ফিরে গিয়ে কিন্তু তুমি কিন্তু কাজটা করতে পারবে, এটা ইজিলি করা যায়। তারপরে দেখো যে আমি কোয়েশ্চেনগুলো একই সঙ্গে পড়ে নিলাম আমি। হোয়াট শুড ইউনিভার্সিটিজ নেভার বি, কী হওয়া উচিত না ইউনিভার্সিটির? হোয়াট ইজ দ্য শর্টকামিংস অফ দ্য ইউনিভার্সিটিজ, ইউনিভার্সিটির শর্টকামিংসগুলো কী কী? কোয়েশ্চেনগুলো আমি পড়ে নিচ্ছি আগে। ওয়াই ডিড রবীন্দ্রনাথ ট্যাগোর সে দ্যাট এডুকেশন ইনস্টিটিউশনস আর আর্ম বাউলস অফ নলেজ? দেখো ঠিক 10টা কোয়েশ্চেন 10টা পয়েন্ট থেকে কিন্তু শুরু করা হয়েছে। তো সুতরাং আমি কিন্তু আগে কোয়েশ্চেনগুলো পড়ে নেব যে আমাকে আসলে প্যাসেজে ঠিক কোন পার্টিকুলার পয়েন্ট থেকে হচ্ছে আমাকে এই আনসারগুলো নিতে হবে। এই পুরো কোয়েশ্চেনগুলো পড়ার পরে আমি চলে গেলাম হচ্ছে সরাসরি হচ্ছে প্যাসেজের ঠিক পার্টিকুলার ওই পয়েন্ট থেকে হচ্ছে আমি আনসার করব। তাহলে সেই ক্ষেত্রে যেমন প্রথমে যেমন দেওয়া আছে, ইউনিভার্সিটি শুড নেভার বি মেড ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশনস ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং নলেজ। এই কোয়েশ্চেনটা কিন্তু এমসিকিউতে আমার এসেছে। তার মানে কি, আমি যদি কোয়েশ্চেনটা যেহেতু আমি আগে পড়লাম, আমি কিন্তু এটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বুঝে নিলাম যে হচ্ছে এই আনসারটা কিন্তু এখানে। সেকেন্ড লাইনে দেখো যে পিপল শুড অফার দেয়ার ইন্টেলেকচুয়াল হসপিটালিটি দেয়ার ওয়েলথ অফ মাইন্ড টু আদার্স। এই যে ইন্টেলেকচুয়াল হসপিটালিটির কথা বলা হচ্ছে, এটা কি? আতিথেয়তা মানে কি? আতিথেয়তা মানে তুমি যখন কারো বাসায় বেড়াতে যাও, তারা যখন তোমাকে আপ্যায়ন করে, তুমি কি হও? খুশি হও, তৃপ্ত হও। ইউনিভার্সিটিগুলোও হচ্ছে তোমাকে সেই রকম ইন্টেলেকচুয়াল আতিথেয়তা করাবে। তার মানে কি, তোমার মননশীলতা, তোমার মনকে এতভাবে তারা তৃপ্ত করবে যে তুমি খুশি হয়ে যাবে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তুমি যদি কোয়েশ্চেনটা আগে পড়ো, তারপরে যদি তুমি প্যাসেজে ফিরে আসো, তাহলে কিন্তু তুমি খুব ভালোভাবে কিন্তু জিনিসটাকে হচ্ছে বুঝতে পারবে এবং সেই পয়েন্টগুলোকে তুমি ধরতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে সময়টা নষ্ট হবে না, কারণ পুরো প্যাসেজ পড়ার পরে তুমি যখন কোয়েশ্চেন পড়তে যাবে, তখন কিন্তু তোমাকে এটাকে রিঅ্যাসিওর করার জন্য অবশ্যই প্যাসেজটাতে আবার ফিরে আসতে হবে। তো সেই জন্য আমরা যেটা করব, আমরা অবশ্যই হচ্ছে কোয়েশ্চেনটা পড়ার পরে প্যাসেজটা পড়বে এবং সেভাবে করে কিন্তু আমরা আনসার দেব। এই প্যাসেজটা একটু কঠিনই, তো এই ধরনের আর হচ্ছে এই পুরো প্যাসেজটাও কিন্তু আসেনি, এখান থেকে বেছে বেছে কিন্তু মাত্র হচ্ছে 2টো প্যারাগ্রাফ হচ্ছে তোমাদেরকে দেওয়া হয়েছে। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আরও কমপ্লেন করেছেন যে পুরো ইন্ডিয়ার মধ্যে এমন একটি ইউনিভার্সিটিজ নেই যেটি কিনা হচ্ছে তারা হচ্ছে তাদের যে জ্ঞান কিংবা বিজ্ঞান কিংবা এগুলোকে হচ্ছে তারা নিজেদের জিনিসকে যে তারা হচ্ছে মানুষকে দিচ্ছে সেটি কিন্তু করছে না। তাদেরকে বলা হচ্ছে আর্মস বাউলস অফ নলেজ। তার কারণ হচ্ছে তারা হচ্ছে কী করছে, তারা ভিক্ষাবৃত্তি করছে। আমাদের ইউরোপিয়ান যে ইউনিভার্সিটিসগুলো আছে, ইউরোপিয়ান যে জ্ঞান বিজ্ঞান আছে, সেখান থেকে হচ্ছে লোকজন হচ্ছে জ্ঞান ধার করে এনে হচ্ছে ইউনিভার্সিটিগুলোকে পড়াচ্ছে। তো ইউনিভার্সিটিগুলো আসলে কি, তারা হচ্ছে তাদের নিজেদের মতো করে তারা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের তাদের নিজেদের যে জ্ঞান, তাদের নিজেদের কৃষ্টি কালচার সাহিত্য, এগুলো কিন্তু তারা পড়াচ্ছে না। ফ্রান্সে যাচ্ছে, জার্মানিতে যাচ্ছে, সেখান থেকে আসছে এবং এর ফলে কি হচ্ছে, এখানে মেকানিক্যাল নলেজ তৈরি হচ্ছে এবং এইটার মাধ্যমে ক্যান্ডিডেট তৈরি হচ্ছে কিছু মাত্র, কিন্তু কালচার যে একটা কমিউনিটি, এই কমিউনিটি কিন্তু আসছে না। তার মানে কি, প্যাসেজটা পড়ার সঙ্গে কিন্তু এই যে কালচার কমিউনিটি আসছে না, কিছু হচ্ছে ক্যান্ডিডেট তৈরি করছে যারা হচ্ছে চাকরির জন্য হচ্ছে যোগ্য প্রার্থী, কিন্তু যারা কিনা একটা সম্প্রদায়ের জন্য হচ্ছে এক্সেলেন্ট হতে পারবে না, সেই ধরনের লোকজন কিন্তু হচ্ছে ইউনিভার্সিটিগুলো থেকে ডিগ্রি ধারণ করছে। তার মানে ইউনিভার্সিটি কিন্তু আসলে কি, সত্যিকারের যে হচ্ছে একজন ভালো মানুষ, সত্যিকারের একজন জ্ঞানী মানুষ কিন্তু প্রডিউস করছে না। ইউনিভার্সিটি প্রডিউস করছে হচ্ছে এমন একজন মানুষ যে কিনা হচ্ছে ইংরেজি ভালো বলতে পারে এবং যে কিনা পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে হচ্ছে চাকরির জন্য কম্পিট করতে পারে। এই কমপ্লেনটা করেছেন এবং এইটার উপরেই কিন্তু হচ্ছেন উনি কোয়েশ্চেনগুলো করেছেন। তো এই যে আমি পড়লাম, এই পড়ার পরে আমি যদি দেখি, এখন আমি যদি আসি যে পিপল শুড অফার দেয়ার ইন্টেলেকচুয়াল হসপিটালিটি থ্রু, দেখো এখানে লেখা আছে বাংলা সাহিত্য নো, পাবলিক লাইব্রেরি নো, গভর্নমেন্টস নো, ইউনিভার্সিটিজ ইয়েস। কারণ ইউনিভার্সিটির মাধ্যমেই কিন্তু হচ্ছে এই ইন্টেলেকচুয়াল হসপিটালিটিটা কিংবা এই বৃত্তির যে আতিথেয়তাটা, এটা কিন্তু দেওয়া হয়। সেকেন্ডটা আসি, ইউনিভার্সিটি শুড নেভার বি মেড ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশনস ফর, কেন? এটা আমরা প্রথম লাইনটাই পড়লাম, ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং নলেজ। আমরা দেখো উত্তরটা কিন্তু এখানে রয়ে গেছে। আমি অন্য অপশনগুলোতে না তাকিয়েই কিন্তু আমি বলে দিতে পারছি এই জিনিসটা। এটা আসো হোয়াট ডাজ কালচার অ্যাকনোলেজ, ওখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে কালচার অ্যাকনোলেজ এক্সেলেন্স। তার মানে এক্সেলেন্স শব্দটা যদি আমি পাই, যদি এক্সেলেন্স না থাকে সে জায়গায় যদি তার সিনোনিম থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে কিন্তু আমরা বেছে নেব। অনেক সব জায়গায় যে হচ্ছে হুবহু সেম ওয়ার্ডটা থাকবে তা কিন্তু না, এখানে কিন্তু শব্দটা চেঞ্জও হতে পারে, সিনোনিম ওয়ার্ড কিন্তু ইজিলি কিন্তু এখানে আসতে পারে এবং আসে। হোয়াট ডাজ প্রোভাইডেড ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফস রেফার টু, এখানে প্রোভাইডেড কথাটা বলা হয়েছে যে ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলো এক সময় তাদের সাহিত্য, কৃষ্টি, কালচার এগুলো কিন্তু তারা পড়াতো। তো সেই হিসেবে এখানে কিন্তু তোমরা দেখো লোনড আছে, বরোড আছে, সাপ্লাইড আছে, টেকেন আছে। আমরা যদি প্যাসেজের মানে বুঝে থাকি তাহলে অবশ্যই এটা কিন্তু সাপ্লাইড হবে, এটা অন্য কিছু হবে না।
এখানে আমরা দেখি দ্য ওয়ার্ড পারভার্সিটি ক্যান বি রিপ্লেসড বাই পারভার্সিটি। পারভার্সিটি মানে হচ্ছে পারভার্ট থেকে পারভার্সিটি, তার মানে হচ্ছে এখানে দেখো স্যাটিসফ্যাকশন অবশ্যই না, প্লেজার অবশ্যই না, ডিস্টর্টশন। পারভার্সিটি আর হচ্ছে এই ডিস্টর্শন সিনোনিমাস, সো হচ্ছে এই শব্দটাই কিন্তু আমার হবে। কোয়েশ্চেন আনসার আসি। কোয়েশ্চেন আনসার কিন্তু এর আগের ক্লাসটা তো আমি বলেছিলাম যে আমাদের কিন্তু হচ্ছে নলেজ বেসড কোয়েশ্চেন না, তার মানে হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটা কিন্তু জ্ঞানমূলক না, যে তুমি প্যাসেজ থেকে হুবহু দেখে তুমি তুলে ফেললে, তা কিন্তু না। এটা কিন্তু তোমার হচ্ছে সিনথেটিক এবং এটা বিশ্লেষণাত্মক এবং এটা সংশ্লেষণাত্মক, তোমাকে কিন্তু এটা বুঝে এটা আনসার করতে হবে। এবং যেহেতু নাম্বার 2 এটা কিন্তু হচ্ছে এক লাইনে লিখতে চলবে না কিংবা এক সেন্টেন্সে লিখতে চলবে না, মিনিমাম তুমি কিন্তু এটাকে এক্সপ্লেইন করবে, এটাকে 2 লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি একটু কোয়েশ্চেনগুলো যদি দেখি, হোয়াট শুড ইউনিভার্সিটিজ নেভার বি, এটা কিন্তু একদম প্রথম লাইনে দেওয়া আছে। দে শুড নট বি মেকানিক্যাল অর্গানাইজেশন ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং নলেজ, এইটা হতে মানা করেছে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা নিয়ে হচ্ছে সে কমপ্লেন করেছে, এটা কিন্তু অবশ্যই কি হবে না, ইট শুড নেভার বি দ্য আর্ম বাউলস অফ দ্য ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অর দ্য ওয়েস্টার্ন নলেজ, এই জিনিসটা কিন্তু হচ্ছে মাথায় রাখতে হবে। হোয়াট ইজ দ্য শর্টকামিং অফ দ্য ইউনিভার্সিটিস, শর্টকামিংগুলো কী কী, আমাদের যে ইন্ডিয়ান ইউনিভার্সিটিসগুলোর কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তো সেই ইউনিভার্সিটিগুলোর শর্টকামিংসগুলো কী কী আছে এখানে, সেই জিনিসটা আমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে। তো এরকম করে ওয়াই ডিড রবীন্দ্রনাথ ঠাকুর সে দ্যাট দ্য এডুকেশন ইনস্টিটিউশন, যেটা ঠিক এক্ষুনি আমি বললাম যে আর্ম অফ নলেজ কেন বলেছেন উনি, ভিক্ষাবৃত্তি, ভিক্ষার থালার মতো হচ্ছে আমরা কি করছি, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে হচ্ছে আমরা জ্ঞান ধার করছি, আমাদের নিজেরই কিন্তু অনেক ধরনের আমাদের কিন্তু নলেজ আছে, আমাদের সাহিত্য আছে, সংস্কৃতি আছে, ধর্ম আছে, আমাদের সমস্ত কিছু আছে, কিন্তু আমরা কিন্তু সেই জিনিসগুলোকে হচ্ছে কি করছি না, সেই জিনিসগুলোর উৎকর্ষ যে কতখানি আছে এগুলো কিন্তু আমরা স্টুডেন্টকে বলছি না। এবং সেই জন্য নিজের জাতীয় সাহিত্য পেয়ে যে একটা বড় হওয়া, সেই বড় হওয়াটা কিন্তু তারা কেউ হতে পারছে না। তো কোয়েশ্চেন আনসার করার সময় কিন্তু এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবে। লেখা আছে আওয়ার এডুকেটেড কমিউনিটি ইজ নট এ কালচার্ড কমিউনিটি বাট এ কমিউনিটি অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, এক্সপ্লেন। দ্যাট মিনস দে আর able to compete in the world market as a candidate, but they are not cultured. Because of what? Because culture only prefers excellence, and that comes through the knowledge of your own language, the knowledge of your own roots. তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের দেশি ইউনিভার্সিটিগুলো প্রোভাইড করে না, তো সেই জিনিসগুলোকে কিন্তু ভেঙে বলতে হবে। তো এরকম করে কিন্তু আমরা আনসার অনেক বেশি বড় করবে না, এমন যেন না হয় যে একটা পাতার মধ্যে তুমি হচ্ছে পুরো পাতা জুড়ে হচ্ছে একটা আনসার লিখছো, কিংবা দুটো আনসার একটা পাতার মধ্যে লিখছো, এটা যেন না হয়। তোমার ঠিক যতটুকু লাগবে ততটুকুই, কিন্তু এটা আবার ছোটও হতে পারবে না বেশি। যেমন 2 লাইনের নিচে কিন্তু কখনোই কোয়েশ্চেন আনসারটা তুমি লিখবে না। ঠিক আছে, আমরা যদি বইয়ের দিকে একটু দেখি, আমরা এইবার টেস্ট পেপার যদি তুমি একটু ভালোভাবে ঘেটে দেখো, তাহলে দেখবা যে আমি এখানে যেই টপিকসগুলোর কথা লিখেছি এগুলো কিন্তু পরীক্ষায় বারংবার এসেছে। ডায়াসপোরার কথা তোমাদের যদি মনে থাকে, ডায়াসপোরা জিনিসটা কি? ডায়াসপোরা হচ্ছে এক দেশ থেকে মানুষ যখন হচ্ছে, এটা তার স্বেচ্ছায় হতে পারে, এটা যুদ্ধের জন্য হতে পারে, এটা কেউ তাকে ফোর্স করেছে এই জন্য হতে পারে, যদি অন্য দেশে চলে যায় এবং সেখানে সেই কমিউনিটিতে নিজের কমিউনিটির সমস্ত কিছু মিলিয়ে যদি সে বসবাস করতে চায়, নিজের স্বকীয়তা রেখে যদি সে চলতে চায়, তাহলে সেটাকে ডায়াসপোরা বলে। আমাদের বইয়ের মধ্যে হচ্ছে বাংলাদেশি ডায়াসপোরার একটা উদাহরণ আছে, তারপরে হচ্ছে অন্যান্য ডায়াসপোরার মধ্যে প্যালেস্টাইনিয়ান ডায়াসপোরা, জিউইশ ডায়াসপোরা, এরিয়ান ডায়াসপোরা, এই ডায়াসপোরাগুলোর কিন্তু নাম দেওয়া হয়েছে এবং কেন এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সে কথাটা কিন্তু বলা হয়েছে। যেমন যুদ্ধ আছে, র্যাভেজেস অফ নেচার আছে, তারপরে তোমার হচ্ছে ভলান্টারি ডায়াসপোরাও কখনো কখনো হয়, কখনো কখনো ফোর্সের কারণে হচ্ছে লোকজন এখান থেকে চলে যেতে বাধ্য হয়। তো এই সব জিনিসগুলো, তো এই যে কি পয়েন্টগুলো তুমি যদি মনে রাখো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে হচ্ছে কোয়েশ্চেন আনসার এবং একই সঙ্গে ফ্লো চার্ট দুটো জায়গাতে কিন্তু তোমার কিন্তু কোয়েশ্চেন আনসার খুঁজতে কিন্তু সমস্যা হবে না। কুয়াকাটা হচ্ছে আমাদের একটা পুরো লেসন আছে যেখানে হচ্ছে কুয়াকাটা, সুন্দরবনস, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু এটাকে সাজানো হয়েছে। কুয়াকাটাকে কি বলা হয়েছে? সাগরকন্যা। কুয়াকাটা আসলো কিভাবে? কুয়াকাটা কিভাবে তৈরি হলো? যে মানুষ যখন ওখানে বসবাস করা শুরু করেছে, প্রথমে সেখানে তারা কুয়া বানাতে শুরু করেছে, প্রত্যেকটা হোমস্টেডে হচ্ছে একটা করে কুয়া তারা তৈরি করেছে এবং এভাবে আস্তে আস্তে করে ওই জায়গাটার নাম হয়ে গেল কুয়াকাটা। কিন্তু এই প্যাসেজের কিন্তু মূল জায়গা হচ্ছে যে কুয়াকাটা কেন এত হচ্ছে অ্যাট্রাকটিভ, কারণ এটার কিন্তু দেখো ওখানে লেখা আছে শিমারিং এক্সপেন্সেস অফ ওয়াটার, তারপরে লেখা আছে ব্লু স্কাই, স্যান্ডি বিচেস, তারপরে ইট ইজ ইউনিক
ইউনিক বিকজ ইউ ক্যান সি দ্য সানরাইজ অ্যান্ড সানসেট ফ্রম দ্য সেম পয়েন্ট, একটা পয়েন্ট থেকে সানরাইজ এবং সানসেট কিন্তু তুমি দেখতে পাবে। তো এই জিনিসগুলো যখন মাথায় থাকবে, কোয়েশ্চেন তোমার যেখান থেকেই হোক না কেন, তোমার কিন্তু এটা খুব ইজিলি এই জিনিসগুলো কিন্তু লোকেট করা খুব ইজি হবে। কনফ্লিক্টে আমরা কি পড়েছি? কনফ্লিক্টটা কেন তৈরি হয়? কনফ্লিক্টটা ডিসএগ্রিমেন্টের কারণে তৈরি হয়। কনফ্লিক্টটা হচ্ছে ডিফারেন্ট সেটস অফ বিলিফের কারণে তৈরি হয়, কারণ উই হ্যাভ আওয়ার ওন আউটলুকস, উই হ্যাভ আওয়ার ওন অ্যাটিটিউডস। কিন্তু কনফ্লিক্ট কিন্তু কি না, সবসময় কিন্তু খারাপ জিনিস না, কারণ কনফ্লিক্ট থেকে কিন্তু অনেক সময় ভালো জিনিস তৈরি হয়। কি সেটা? যেমন টলারেন্স তৈরি হয়, যেমন অন্যের আইডিয়া, অন্যের দেখার দৃষ্টিভঙ্গিকে তুমি যখন মেনে নাও তখন সেই টলারেন্স লেভেলটা তৈরি হয়। তো কনফ্লিক্ট থেকে যখন কোয়েশ্চেন আসবে, এই কি পয়েন্টসগুলোর ভিতর থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, এর বাইরে থেকে কিন্তু আসবে না। আমরা ড্রিমসে আসি, ড্রিমসকে ডিফাইন করা হয়েছে। ড্রিমস আসলে কি জিনিসটা? ফ্র্যাগমেন্টেড অফ ইমেজেস ওখানে বলা হয়েছে, ভেগ বলা হয়েছে, কখনো কখনো বলা হয়েছে ভেরি ভিভিড। তো এই যে কি একটা প্যাসেজের খুব কি পয়েন্ট আছে, যে এই কি পয়েন্টগুলোর ভিতর থেকে কিন্তু তোমাকে কোয়েশ্চেন করবে। এইখান থেকেই তোমার এমসিকিউ বলো, তোমার কোয়েশ্চেন অ্যান্সার বলো, তোমার ফ্লো চার্ট বলো, সব কিন্তু এখান থেকে আসবে। তো তোমাকে কিন্তু ওই প্যাসেজগুলো যদি একটু ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু খুব সহজে কিন্তু তুমি এই জিনিসগুলো বুঝে ফেলবে। এ পিস মুভমেন্টে যেমন বলা আছে যে কি কি কারণে হচ্ছে এই পিস মুভমেন্টটা হচ্ছে নিয়ে আসা হয়েছে, কিংবা কি কি কারণে হচ্ছে পিস আমাদের ব্যাহত হচ্ছে, আমরা একটু ফ্লো চার্টে হচ্ছে আমরা এটি দেখতে পাবো। ক্রাফট ওয়ার্কে একটা ক্রাফট ওয়ার্ক হচ্ছে একটা বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রাফট ওয়ার্কটাকে ডিফাইন করা হয়েছে, যে একটা ক্রাফট ওয়ার্কে হচ্ছে মানুষ কিভাবে তার নিজের পার্সোনাল টাচ এবং তার কমিউনিটি, তার সোসাইটি, এই সমস্ত কিছুর কিন্তু একটা রিপ্রেজেন্টেশন হয় হচ্ছে একটা ক্রাফট ওয়ার্কের মধ্যে। এটা কিন্তু একই সঙ্গে হচ্ছে তোমাদের কিন্তু প্যারাগ্রাফের জন্য কিন্তু এই ক্রাফট ওয়ার্ক প্যাসেজটা ইম্পর্টেন্ট। তো এইভাবে মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ, তারপরে দেখো স্পিচ আছে, আমাদের অনেকগুলো স্পিচ আছে। ড্রিমসের উপরে স্পিচ আছে, আমাদের 7 মার্চের উপরে স্পিচ আছে। 7 মার্চের স্পিচটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হাফে কিন্তু এটা কি বলা হয়েছে, দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, কি হচ্ছে। তারপরে হচ্ছে সেকেন্ড হাফে বলা হচ্ছে ইনস্ট্রাকশন ফর দ্য বাংলাদেশিস। তো এখানকার মধ্যেও দেখবে যে একটা প্যাসেজ আছে, বলা হয়েছে যে আওয়ার রোড বিকেম ক্রিমসন। এখানে বলা হয়েছে 52 থেকে শুরু করে 54তে হচ্ছে কিভাবে হচ্ছে তারা সরকার গঠন করতে পারতো, 66তে এসে কীভাবে 6 দফা দাবি হলো, তারপরে 69 কীভাবে হচ্ছে আইয়ুব খান গভর্নমেন্ট ফল করলে, এই প্রত্যেকটা কিন্তু ডেট অনুযায়ী দেওয়া আছে। তো এগুলো প্যাসেজটা পড়া থাকলে, এগুলো মাথায় থাকলে কিন্তু তুমি খুব সহজে কিন্তু এই কোয়েশ্চেনগুলো কিন্তু বের হয়ে আসবে। ইউনিভার্সিটির কথা তো তোমাদেরকে বললামই, নেলসন ম্যান্ডেলার কথা। নেলসন ম্যান্ডেলাকে ওখানে বলা হয়েছে আইকন অফ পিস বলা হয়েছে। কি ভেঙেছেন? শ্যাকলস অফ অ্যাপারথাইড কিংবা সাম্প্রদায়িকতা যেটা, সেটাকে উনি ভেঙেছেন। ওনাকে বলা হয় যে এমবডি অফ দ্য স্ট্রাগল, এমবডি অফ দ্য স্ট্রাগল বলা হয় ওনাকে, যার স্ট্রাগলের হচ্ছে প্রতিমূর্তি। কিন্তু কি করেছেন? সিভিল ওয়ার কিন্তু উনি লাগাননি, উনি কিন্তু সিভিল ওয়ার লাগাননি। সিভিল ওয়ার না লাগিয়ে কিন্তু হচ্ছে অহিংসভাবে কিন্তু এই সমস্ত জিনিসের কিন্তু উনি কী করেছেন? প্রতিবাদ করেছেন এবং শেষ পর্যন্ত কিন্তু জয়ী হয়েছেন। ফোক মিউজিক, এটা আমি ফ্লো চার্ট আমি দেখাবো। আমেরিকার কথা হয়তো তোমাদের মনে আছে, একটা স্ট্রিট চাইল্ড, সে কীভাবে তার বাবা তাকে ফেলে চলে গেছে, তার মাও তাকে ফেলে চলে গেছে, কিভাবে হচ্ছে স্ট্রিটে তার দিন কাটে, কিভাবে হচ্ছে সে আইসক্রিম বিক্রি করে, কিভাবে সে জুতো পালিশ করে, কিংবা কিভাবে তার বন্ধু বান্ধব যারা ফ্যাক্টরিতে কাজ করেছে কিভাবে তাদের চোখ নষ্ট হয়েছে। এই সমস্ত জিনিস কিন্তু এই কি পয়েন্টগুলোই কিন্তু হচ্ছে তোমার মূল জায়গা, যে জিনিসগুলোতে ফোকাস করলে তুমি কিন্তু আনসারটা খুব সহজে খুঁজে পাবে। একইভাবে শিল্পী, বাংলাদেশ ইজ ব্লেসড উইথ, এই ন্যাচারাল বিউটি যেগুলো আছে সেটার উপরে কিন্তু। তো এই প্যাসেজগুলো কিন্তু ভালো করে দেখে যাবে, যাতে এই প্যাসেজ থেকে যদি কোনো ধরনের কোয়েশ্চেন আসে সেটা যেন তুমি ভালোভাবে দিতে পারো। আর আসলে লাস্ট হচ্ছে আমরা দেখেছি যে টেস্ট পেপার ঘেটে যে লাস্টের এই আমাদের যে এক্সামটা হয়ে গেছে, টেস্ট পরীক্ষা, সেগুলো কিন্তু বেসিক্যালি এগুলোকে কেন্দ্র করেই বেশি এসেছে। আচ্ছা, এক্সাম স্ট্রেস তো সবার আছেই। তো এই পরীক্ষার সঙ্গেই এই এক্সাম স্ট্রেসটাকে কিন্তু আমাকে মেনটেন করতে হবে। তুমি এতক্ষণ ধরে এমসিকিউ এর কথা শুনলে, এতক্ষণ ধরে হচ্ছে কোয়েশ্চেন আনসারের কথা শুনলে। তো আমরা একটু এখন এক্সাম স্ট্রেস নিয়ে আমরা একটু আলোচনা করি। এক্সাম স্ট্রেস কমানোর কিন্তু অনেক ওয়ে আছে। এই যে 1.5 মাস ধরে তোমরা পরীক্ষা দেবে, কন্টিনিউয়াস যদি স্ট্রেসড হয়ে থাকো তাহলে কিন্তু একসময় কী হয়ে যাবে, একসময় কিন্তু ড্রেইনড হয়ে যাবে সমস্ত কিছু, ঠিক আছে? তখন কিন্তু আর এই স্ট্যামিনাটা থাকবে না, তখন কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যাবে, এই যে উদ্যমটা এটি নষ্ট হয়ে যাবে। তো এই উদ্যম নষ্ট যেন না হয় সেই জন্য শুরুতেই কী করতে হবে জানো? শুরুতেই কিন্তু একটা রুটিন বানাতে হবে। তুমি এই পুরো মাস তুমি কিভাবে পড়বে কিংবা সাবজেক্টগুলো কিভাবে পড়বে তার জন্য যদি একটা রুটিন বানাও তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমি কতখানি কমপ্লিট করতে পারবো কিংবা কোন সময়ের মধ্যে কতটুকু আমার পক্ষে করা সম্ভব। তাহলে সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে হচ্ছে তোমার সময়টাও কম লস হবে আর তুমি বুঝতে পারবে যে তুমি আসলে কতটুকু শেষ করতে পারবে। একটা স্যাম্পল জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের ইউনিট কতটা আছে? 15টা। তোমাদের আইটেম কতগুলো আছে? 12টা।
তাহলে আমি যদি এটাকে কয়েক ভাগে ভাগ করি, মনে করো যে আজ রাতে তুমি হচ্ছে শুধুমাত্র এমসিকিউ এবং হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারের জন্য প্যাসেজ দেখবে এবং পড়বে রিডিং ইউনিট 1 থেকে 3 পর্যন্ত, এবং তার সঙ্গে সঙ্গে তুমি গ্রাফটা করে ফেলবে। এরকম একটা চার্ট করো। কালকে সকাল 7টা থেকে শুরু করে 10টা পর্যন্ত তুমি হচ্ছে 4 থেকে 6 নাম্বার রিডিং ইউনিট পড়বে, আইটেমের মধ্যে প্যারাগ্রাফ পড়বে, ইনফরমেশন ট্রান্সফার আর ফ্লো চার্ট পড়বে। এরকম করে দেখো তার পরের দিন 11টা থেকে 2টা পর্যন্ত আরও 3টা ইউনিট এবং সঙ্গে আরও 3টা আইটেম। আবার দেখো 4টা থেকে 7টা পর্যন্ত আরও 3টা ইউনিট এবং সঙ্গে হচ্ছে আরও 2টা আইটেম। তো এরকম করে দেখো যে এরকম যদি একটা রুটিন করো যে না আমি এটাকে কীভাবে শেষ করব, তাহলে কি হবে, তোমার কিন্তু একটা বাধ্যবাধকতা থাকবে যে না আমাকে কিন্তু এই জিনিসটাকে এইভাবেই শেষ করতে হবে। এবং সেই ক্ষেত্রে কী হবে, স্ট্রেস যেটা কন্টিনিউয়াস যে আমার এটা পড়া হলো না, ওটা পড়া হলো না, এটা কিন্তু তখন ওখান থেকে চলে যাবে। তো সব কিছুর আগে একটা রুটিন করো যে হচ্ছে আমি আমার পুরো পড়াটাকে কিভাবে পড়বো, তাহলে কি হবে, তাহলে খুব সুন্দর করে কিন্তু জিনিসটাকে তুমি শেষ করতে পারবে। ঠিক আছে, আমরা চলে আসি আবার পড়ালেখার মধ্যে। আমাদের কোয়েশ্চেন 2তে কি আছে, আমাদের কোয়েশ্চেন 2তে আছে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। ইনফরমেশন ট্রান্সফার এবং ফ্লো চার্টের জন্য অবশ্যই কিন্তু একটা প্যাসেজ তোমাদেরকে দেওয়া থাকবে। কী ধরনের প্যাসেজ, তথ্যবহুল অবশ্যই প্যাসেজ থাকবে, যেই প্যাসেজ থেকে তোমাকে 5টা কিংবা 6টা ইনফরমেশন তোমাকে ইনফরমেশন সেগুলো দিতে হবে। যেমন ক্লোজ টেস্টে ফ্লো চার্টের ক্ষেত্রে যেটা হবে, ফ্লো চার্টের ক্ষেত্রে তোমাকে হচ্ছে 5টা ঘর পূরণ করতে হবে, একটা ঘর তোমাকে দিয়ে দেওয়াই হবে। আর এখানে ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু 10টা ঘর খালি থাকবে এবং 10টা ঘরের জন্য প্রত্যেকটার জন্য হচ্ছে 0.5 মার্কস থাকবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইনফরমেশন ট্রান্সফারের মধ্যে হোয়াট হু থাকতে পারে, ইভেন্ট অকারেন্স থাকতে পারে, হোয়াট ওয়্যার থাকতে পারে, রিজন হাউ থাকতে পারে। তো এইখানকার মধ্যে যেই জিনিসটার সঙ্গে যেটা মিল থাকবে তোমাকে কিন্তু সেই জিনিসটাই কিন্তু ওইখানে আনসারটা তোমাকে দিতে হবে। যেমন যদি মানুষের ব্যাপারে কোয়েশ্চেন থাকে কিংবা কোনো জিনিসের ব্যাপারে যেটা কোয়েশ্চেন করা হচ্ছে সেখানে কিন্তু হোয়াট এবং হু এর ব্যাপারে এখানে থাকবে। তারপরে কোনো ইভেন্ট কিংবা অকারেন্স থাকলে একটা ডেট হতে পারে, এটা একটা ইভেন্টের নাম হতে পারে, সেই জিনিসটা এখানে থাকতে পারে। কোথায় ঘটনাটা ঘটেছে সেই জিনিসটার জন্য পার্টিকুলার একটা প্লেস থাকতে পারে, কেন ঘটনাটা ঘটেছে, কিভাবে ঘটনাটা ঘটেছে সেই জিনিসটার জন্য হচ্ছে আলাদা ঘর থাকতে পারে। তো এইটা পূরণ করার জন্য তোমরা একেবারে সরাসরি 1 থেকে হচ্ছে 10 পর্যন্ত রোমান নাম্বার লিখে তোমরা এটার আনসার করতে পারো, অথবা তোমরা একটা এই বক্সটাকে এঁকেই তোমাদের এখানে হচ্ছে আনসারগুলো যেটা আমি লাল কালি দিয়ে হচ্ছে এখানে লেখা আছে সেভাবে করে তুমি হচ্ছে এভাবে লিখতে পারো। তুমি অবশ্য লাল কালি ব্যবহার করবে না অবশ্যই। তো এভাবে তুমি যখন এই আনসারগুলো তুমি যখন দিবে, এটা কিন্তু প্যাসেজটাকে কিন্তু ফলো করবে। প্যাসেজ থেকে আমি যেটা বললাম যে প্যাসেজ পড়ার সময় কি পয়েন্ট যেইগুলো, কোয়েশ্চেন কিন্তু সবসময় কি পয়েন্ট থেকে হবে। তো প্যাসেজ পড়ার সময় দেখলেই তুমি বুঝবে যে কোথায় কিন্তু কি পয়েন্ট বেশি, কিংবা একটা অনেক বড় প্যাসেজের মধ্যেও কিন্তু তুমি বুঝতে পারবে যে কোথায় তথ্য প্রবাহ বেশি আছে, কোথায় তথ্য কম আছে। তো পড়ার সময় যদি সেগুলো যদি তুমি একটু ইন্ডিকেট করে পড়ো তাহলেও কিন্তু বুঝতে পারবে যে হচ্ছে পরীক্ষার কোয়েশ্চেন ঠিক কোনখান থেকে হতে পারে। আমরা এরপরে কিছু ফ্লো চার্ট আমরা একটু দেখি, যে ফ্লো চার্ট দেখতে দেখতে আমরা হচ্ছে কিছু চ্যাপ্টারের কিংবা কিছু লেসনের আমাদের রিভিশন হয়ে যাবে। তা আমরা একটু দেখি। আমাদের এখানে প্রথম আমাদের যে ফ্লো চার্টটা দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে যে হোয়াট আর দ্য রিজনস অফ ইনক্রিজিং কোস্টলাইন রিট্রিট অফ সুন্দরবন। সুন্দরবনের যে কোস্টলাইনটা যে কমে যাচ্ছে আস্তে আস্তে, কেন কমে যাচ্ছে, ওইখানে কিন্তু তোমরা দেখো যে সুন্দরবনের 4th যে প্যারাটা আছে, 4th প্যারাটাই কিন্তু হচ্ছে শুরু করা হয়েছে। 4th প্যারাটাই কিন্তু হচ্ছে এই পুরো এই কেন কোস্টলাইন রিট্রিট হচ্ছে এই পুরো জিনিসটা দিয়ে কিন্তু সেটাকে সাজানো হয়েছে, এবং একসঙ্গে সেই জিনিসগুলো আছে। কি কি আছে সেগুলো, সেখানে রাইজিং অফ সি লেভেলস আছে, সেখানে হচ্ছে স্টর্ম সার্জেস আছে, অ্যানথ্রোপোজেনিক কজেস আছে, সেখানে এক্সটার্নাল ন্যাচারাল ইভেন্ট যেমন সাইক্লোন, টর্নেডো এগুলো আছে, আরও কি আছে, ইনক্রিজ স্যালিনিটি আছে। এবং এই জিনিসগুলোর কারণে কি হচ্ছে, সুন্দরবনের যে হচ্ছে কোস্ট যে হচ্ছে উপকূলীয় যে অঞ্চল, এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে করে কি হয়ে যাচ্ছে, ক্রমশ হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। আমরা ডায়াসপোরাতে আসি। ডায়াসপোরা থেকে যদি আমার কোয়েশ্চেন হয় যে হোয়াট আর দ্য কজেস অফ ডায়াসপোরা, তো ডায়াসপোরার কজগুলো আমার কী ছিল, ডায়াসপোরার কজের মধ্যে কী থাকতে পারে, আমার হচ্ছে গ্লোবালাইজেশন যদি আমার দেওয়া থাকে তাহলে এখানে আমরা আর কি কি হয়, যেমন আমাদের র্যাভেজেস অফ নেচার থাকতে পারে, আমাদের ওয়ার থাকতে পারে, তারপর আমরা ভলেন্টারিলি এক দেশ থেকে অন্য দেশে কেউ চলে যেতে পারি, সেটাকে আমরা কিন্তু বলতে পারি যে পিপলস ওন উইল টু লিভ দেয়ার হোমল্যান্ড ফর ডিপার্চার, অথবা ফোর্সফুল কন্ডিশন সেটা বলতে পারি। আবার বইয়ের মধ্যে এই কথাটাও লেখা আছে যে আনক্লিয়ার কন্ডিশনস আর সিচুয়েশনস ইন অ্যানশিয়েন্ট টাইমস, যেখানে এরিয়ানরা কেন হচ্ছে ইউরোপ থেকে এখানে মুভ করলো সেই রিজনটা কিন্তু অজানা, সবগুলো যে জানা তা কিন্তু না। তো এরকম করে আবার দেখো যে কুয়াকাটাকে যদি আমি কুয়াকাটার মেইন অ্যাট্রাকশন কী কী, আমি আগেও বলেছি প্যাসেজ পড়ার সময়
কোয়েশ্চেন বলো, ফ্লো চার্ট বলো, এমসিকিউ বলো, মেইন যে পয়েন্টগুলো আছে সেখান থেকে আসবে। সো প্যাসেজটা যদি তুমি একটু ভালো করে দেখে যাও তাহলে কিন্তু এটা তোমার জন্য খুব সহজ হবে। যেমন এখানে প্রথম তোমার দেওয়াই আছে যে এ রিয়ার সেনিক স্পট লোকেটেড অ্যাট দ্য সাউথ মোস্ট টিপ অফ বাংলাদেশ। তাহলে আর কি কি অ্যাট্রাকশন এখানে আছে? হ্যাভিং এ পিকচারস্ক ন্যাচারাল বিউটি, ফার্স্ট প্যারার লাস্ট যে দু লাইন, এই দু লাইনে দেখবে তুমি এই সমস্ত জিনিসগুলো আছে। স্যান্ডি বিচেস ওখানে লেখা আছে, শিমারিক এক্সপেন্সেস অফ ওয়াটার লেখা আছে, অ্যান্ড ইউনিক ফিচার অফ ওয়াচিং সানরাইজ অ্যান্ড সানসেট ফ্রম দ্য সেম প্লেস, আরও আছে ব্লু স্কাই অ্যান্ড এভারগ্রিন ফরেস্ট। তো এগুলোই কিন্তু আসলে মেইন পয়েন্ট। এগুলো ছাড়া আর আমি যেমন বললাম যে হচ্ছে কুয়াকাটা নামটা কিভাবে তৈরি হয়েছে, এছাড়াও কিন্তু স্যাংচুয়ারি অফ মাইগ্রেটরি বার্ডস, এটাও কিন্তু হচ্ছে, এটার জন্য কিন্তু হচ্ছে কুয়াকাটা বিখ্যাত। পয়েন্ট তোমার অনেক থাকতে পারে, তোমাকে কিন্তু 5টা পয়েন্টই দিতে হবে এবং তুমি প্রায়োরিটি অনুযায়ী সে 5টা পয়েন্ট দিবে। আচ্ছা, এরপরে আমরা আসি ক্রাফট ওয়ার্ক। ক্রাফট ওয়ার্কের কথা বললাম যে হচ্ছে এটি কীভাবে হয়। এটি হচ্ছে মানুষের যে নিজস্ব কমিউনিটি আছে, সোসাইটি আছে, তার ইনফ্লুয়েন্সে কিন্তু কি হয়, একটা রিপ্রেজেন্টেশন তৈরি হয় মানুষের। যেমন হাত পাখা কিন্তু এই আমাদের কালচারের একটা রিপ্রেজেন্টেশন, এবং এটা একটি ক্রাফট ওয়ার্ক, এবং এটা লাগে বলেই কিন্তু এটা তৈরি হয়েছে। তো এই পার্সোনাল টাচ থাকে, মানুষের কিন্তু পার্সোনাল টাচগুলো হচ্ছে এই ক্রাফট ওয়ার্কে থাকে। তো আমরা এখানে দেখি যে ক্রাফট ওয়ার্কে যদি আমাদের বলা হয়েছে যে হোয়াট আর দ্য স্পেশাল আসপেক্ট অফ ক্রাফট ওয়ার্ক, একটা দেয়া আছে যে এ প্র্যাকটিক্যাল ফর্ম অফ আর্ট, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ফর্ম অফ আর্ট। আর কি থাকতে পারে? দ্য প্রোডাক্ট অফ এ সোসাইটি অ্যান্ড কালচার, এটা অবশ্যই ক্রাফট ওয়ার্কটা একটা সোসাইটির একটা প্রোডাক্ট, একটা কালচারের একটা প্রোডাক্ট। এটি কি করে? রিপ্রেজেন্টিং দ্য অল এমব্রেসিং নেচার অফ ফোক ইমাজিনেশন, এবং ফোক ইমাজিনেশন আমাদের যে গ্রাম্য, আমাদের যে পল্লী যে জীবনযাত্রা আছে সেখান থেকে কিন্তু এটা কী করে, এটি কিন্তু এখান থেকে নিয়ে আসে এই ক্রাফট ওয়ার্কটা। রিফ্লেক্টিং দ্য কমিউনিটি এস্থেটিক্স, ভ্যালুজ অ্যান্ড বিলিভস, একটা মানুষ সে বিশ্বাস, তার হচ্ছে আয়োজন এবং তার কালচার সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই ক্রাফট ওয়ার্কটা তৈরি হয়। আরও কী করে? রিফ্লেক্টিং কালচারাল অ্যাম্বিশন অফ এ কমিউনিটি, একটা কমিউনিটি কালচারাল অ্যাম্বিশনকে হচ্ছে সে প্রকাশ করে। আরও আছে গ্রেটলি এন্টাইসিং অ্যান্ড অ্যাট্রাকটিভ, এবং এগুলো কী হয়, এগুলো খুবই সুন্দর হয়। তো ক্রাফট ওয়ার্কের তুমি যদি মূল জিনিসগুলো দেখো, এমনকি কোয়েশ্চেন অ্যান্সারও যদি আসে, এই মূল পয়েন্টগুলো থেকে কিন্তু তোমার আসবে। আরও আমরা একটু দেখি যে হাকালুকি হাওর কেন ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইকোনমিক্যালি বেনিফিটেড, এখানে হচ্ছে রাইস প্রোডাকশন হয়, এখানে ফিশ প্রোডাকশন হয়, এখানে হচ্ছে ক্যাটলদের জন্য হচ্ছে এবং বাফেলোদের জন্য এরা কিন্তু এটা একটা গ্রাসল্যান্ড প্রোভাইড করে। তারপরে ধরো যে এখানে হচ্ছে অ্যাকুইটিক এবং আদার প্ল্যান্টসই কিন্তু এখানে বেঁচে থাকে, এবং একই সঙ্গে হচ্ছে মাইগ্রেটরি যে ওয়াটার ফাউলসগুলো আছে এগুলো কিন্তু এই হাকালুকি হাওরে বেঁচে থাকে। তার মানে কি, এটার যে ইকোনমিক যে বেনিফিট, এগ্রিকালচারাল যে বেনিফিট, এগুলো কিন্তু আমরা হাকালুকি হাওর থেকে পেয়ে থাকি। তো আমরা অলরেডি হচ্ছে ফ্লো চার্ট যেটা, সেই ফ্লো চার্ট আমরা একটু দেখে ফেললাম। আমি এখন স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক 2 এবং 3 নাম্বার বলছি যে পড়াশোনা করার সময় যদি স্ট্রেস বেশি হয়, যদি বেশি করে স্ট্রেস ফিল করো, তাহলে তুমি কি করবে? এক জায়গায় বসে পড়লে কিন্তু অনেক সময় কি হয়, মাথায় পড়াটা আসে না। তখন কি হবে? যদি বসে পড়ো তাহলে একটু দাঁড়িয়ে পড়ো, যদি দাঁড়িয়ে পড়তে ভালো লাগে তাহলে একটু বিছানায় গিয়ে বসে পড়ো। জায়গাটা তুমি যত একটু করে চেঞ্জ করতে থাকবে তত কিন্তু তোমার পড়াটা মনে থাকবে। এটা কিন্তু আমার মুখের কথা না, এটা কিন্তু রিসার্চ বলছে। এবং আরও কিন্তু বলা হচ্ছে যে তুমি পড়ার সময় তোমার স্ট্রেস কমানোর জন্য কিন্তু তোমার রিমুভ দ্য ডিস্ট্র্যাকশন। সোশ্যাল মিডিয়া যে ফেসবুক আছে সেখান থেকে সরো। যে ধরনের বন্ধু বান্ধব হচ্ছে স্ট্রেসড গল্প তোমার সঙ্গে করে, তোমার সঙ্গে এমন ধরনের গল্প করে যেটা তুমি জানো যেটা শুনলে তোমার সময় নষ্ট হবে, তোমার কোনো কাজে দিবে না, উল্টো তোমার টেনশন হতে থাকবে, সেই ধরনের লোকদের কাছ থেকে তুমি দূরে থাকো। পড়াশোনার সঙ্গে সঙ্গে এই টেকনিকগুলো যদি না জানো তাহলে সব স্ট্রেস এবং পড়াশোনাও করছো তাহলে কিন্তু জিনিসগুলো মনে থাকবে না। তো সেই জন্য কিন্তু একই সঙ্গে স্ট্রেস ম্যানেজমেন্টটাও করতে হবে এবং পড়ালেখাটাও করতে হবে। পড়ালেখা তুমি একটু কোথাও টেবিলে বসে করলে, তারপরে মনে করো যে একটু বিছানায় বসে করলে, তারপরে একটু পরে তুমি হচ্ছে নিচে হেঁটে কিছুক্ষণ পড়াশোনা করলে, এটা তুমি করলে জায়গাটা তুমি যত একটু চেঞ্জ করবে তত দেখবে যে তোমার কিন্তু মেমোরি রিটেইন হবে, তুমি কিন্তু এই জিনিসটা মনে রাখতে পারবে তখন। তো ঠিক আছে, আমরা আবার ফিরে যাচ্ছি। সামারির নাম্বার কিন্তু 10, কিন্তু এই 10 নাম্বার সামারি বলে যে আমি অনেক বেশি করে লিখবো এইটা মনে করার কিন্তু কোনো অবকাশ নাই। কেন? কারণ সামারির নাম্বার 10 হলেও সামারির মূল জিনিস হচ্ছে যে তোমাকে হচ্ছে পুরো যে প্যাসেজটা দেওয়া হবে এটা বলাই হয়েছে যে 1/3 অফ দ্য প্যাসেজ, তুমি এটাকে 1/3 অফ দ্য প্যাসেজ লিখবে। এটা সাধারণত একটা পেজের
6 to 7 লাইন্সের মধ্যে কিন্তু একটা সামারি সাধারণত হয়ে যায়, যে ধরনের প্যাসেজ সাধারণত দেওয়া থাকে। অনেক সময় 5 লাইন্সের মধ্যে সামারি, 5 লাইন বেটার, এটা অনেক সময় খুব খুব ভালো হয়। তো সামারিতে তুমি যত বড় সামারি লিখবা তত কিন্তু নাম্বার কম হবে, আর তুমি যত ছোট সামারি লিখবা, ছোট মানে যেটা হচ্ছে নিট, যেটা প্রয়োজনীয়, তত কিন্তু তোমার নাম্বার বেশি থাকবে। আমরা কিছু প্যাসেজ আমরা একটু দেখি, কিছু লেসন আমরা দেখি যে ওইখানকার সামারিগুলো হচ্ছে আমরা কিভাবে করব। ফোক মিউজিক থেকে হচ্ছে, ফোক মিউজিকটাকে যদি আমরা সামারি করি তাহলে ফোক মিউজিকটা আসলে কি? It is a genre of music which generates from the inner emotion of a community. This type of musically unaffected by the modern instrument, কিন্তু মডার্ন ইনস্ট্রুমেন্টের কিন্তু কোনো প্রয়োজন হয় না। এবং একই সঙ্গে কি হয়, ফোক মিউজিক ইজ ইউজুয়ালি জেনারেটেড ওয়েন ফোক সং, ডান্স অ্যান্ড টিউনস আর কম্বাইন্ড। এইটাই কিন্তু হচ্ছে তোমার মূল কথা। তো অনেক বেশি কথা কিন্তু লেখার দরকার নেই, জিস্টটা লিখতে হবে এবং সেটা যেন হচ্ছে পরিপূর্ণভাবে তোমার মনোভাব প্রকাশ করে, সেই জিনিসটা তোমাকে বলতে হবে। রিভার্সের কথা আমরা যদি বলি, আমরা রিভার্সের কথা, বুড়িগঙ্গার কথা আমরা পড়েছি যে বুড়িগঙ্গা কীভাবে দ্য মনস্টার্স ক্লাচেস অফ দ্য সিটিজেন অফ ঢাকা, তারা কীভাবে হচ্ছে তারা দে আর ডাম্পিং ওয়েস্ট, তারা হচ্ছে কেমিক্যাল সেখানে, টক্সিক কেমিক্যাল সেখানে ওয়েস্ট করতেছে এবং তার কারণে কিন্তু নদী কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। অথচ এই নদীটাই মুঘল আমলে, এটা কিন্তু এটার তীরে কিন্তু হচ্ছে মুঘল আমলে কিন্তু তখন কিন্তু প্রাসাদ নির্মাণ করা হয়েছিল যাতে হচ্ছে এইটা সৌন্দর্য দেখে, কিন্তু নদীটাকে কিন্তু আমরা ধ্বংস করে ফেলছি। তো এই যে পুরো জিনিসটাকে কিন্তু ছোট করে কিন্তু এটাকে লিখে আনতে হবে, এবং কিভাবে এই যে হিউম্যান অ্যাট্রোসিটিস কীভাবে হচ্ছে এই রিভারটাকে ধ্বংস করে ফেলছে সেটার উপরে হচ্ছে 2-1টা লাইন তোমাকে বলতে হবে। আরও আসি কনফ্লিক্টের কথা, আমি এর আগেও আমি বলেছি যে এটা আসলেই প্যাসেজটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটি আসলে কি বোঝায়, এটি মানুষের ডিসএগ্রিমেন্ট বোঝায়, তোমার যে হচ্ছে পার্সোনাল বিলিফ, তোমার যে হচ্ছে আইডিওলজি, এগুলো অন্যের কাছ থেকে আলাদা হওয়ার কারণেই কিন্তু হচ্ছে এই কনফ্লিক্টের সৃষ্টি হচ্ছে। এবং এটির কারণে আরও কি তৈরি হয়, এটির কারণে অ্যান্টাগনিজম, হোস্টিলিটি, এগুলোর সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়। তো সেই জিনিসটাই কিন্তু বলতে হবে। এবং একই সঙ্গে হচ্ছে এটার সঙ্গে আমরা কি করে, আমরা কিন্তু টলারেন্টও হই, এটার যে ভালো দিকটা, যে আমরা কনফ্লিক্টের থেকে কিন্তু আমরা অন্যের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে পারি, সেই জিনিসটাও কিন্তু এখানে বলা হচ্ছে। আচ্ছা, এখানে যেটা দেওয়া হয়েছে, ড্রিমের কথা বলা হয়েছে। আমরা ড্রিম নিয়ে হচ্ছে আমাদের একটা পুরো প্যাসেজ আছে, মার্টিন লুথার কিংয়ের ড্রিম নিয়ে আমাদের ছোট দুটো কবিতা আছে। এই কবিতাগুলোর মধ্যে একটা ড্রিমের মধ্যে যেমন কবিতা আছে যে পিপল ক্যান ড্রিম ইন দ্য স্লিপ অ্যান্ড পিপল ক্যান ড্রিম ওয়াইডলি অ্যাওয়েক। তো কারা বেশি ডেঞ্জারাস সেটা নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। দ্য পিপল হু আর ড্রিমিং with their eyes open, they are very dangerous because they are awake because they are dreaming to materialize their own dream, so they are not sleeping, so that's why they are very dangerous. So এই জিনিসগুলোকে হচ্ছে সুন্দরভাবে বলা, সুন্দরভাবে ভাষা তুমি যদি দিতে পারো তাহলে কিন্তু লেখাটা ভালো হবে। বিউটি এবং আগলিনেস নিয়ে তোমাদের একটা প্যাসেজ আছে, যেখানে হচ্ছে এরকম বিউটি এবং আগলিনেস নিয়ে প্যাসেজটা একটু কঠিন, কিন্তু আমি দেখেছি যে অনেকগুলো টেস্ট পেপারে এবং অনেকগুলো পরীক্ষা কিন্তু এটা নিয়ে কিন্তু এসেছে। বিউটি এবং আগলিনেস নিয়ে যেটা বলা হয়েছে যে বিউটি ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন, কিন্তু বিউটি অ্যান্ড আগলিনেস ইজ এ পার্ট অফ লাইফ। এটা কিন্তু আগলিনেসকে কিন্তু বাদ দিয়ে কেউ করতে পারবে না। সো পোয়েটরা কী করছে, সো দে আর কম্বাইনিং বিউটি অ্যান্ড আগলিনেস ইন দেয়ার ওন ওয়ার্ক, যার কারণে এটা কি লাগছে, সো দ্যাট ইট ক্যান লুক লাইফ লাইক, ইট ক্যান লুক রিয়েল। তো এই জিনিসটাই আনতে হবে যে বিউটি আছে বলেই যে হচ্ছে বিউটিকেই মানুষ শুধু ডিফাইন করছে, আগলিনেসকে ডিফাইন করছে না, তা কিন্তু না, বিকজ দে আর কো এক্সিস্টেন্ট, তারা কিন্তু পাশাপাশি কিন্তু তারা বসবাস করছে। সেই কারণে কিন্তু এটা আমাদেরকে হচ্ছে স্বীকার করতে হবে যে বিউটির পাশাপাশি আগলিনেসটাও কিন্তু আছে। আচ্ছা, এখানে স্ট্রেস ম্যানেজমেন্টের আমি আরও দুটো কৌশল আমি এখানে দিয়েছি, যে এই যে তুমি পড়ার পরে 5 মিনিট তুমি নিজেকে সময় দিতে পারো, যে আমি 5 মিনিট গান শুনি। এটা আবার বেশি সময় কিন্তু নেওয়া যাবে না। অথবা রিসার্চ যেটা বলে 50-10 রুল, 50-10 রুল মানে 50 মিনিট পড়লে 10 মিনিট ব্রেক নিলে, আবার 50 মিনিট পড়লে 10 মিনিট ব্রেক নিলে। রিসার্চে আরও ভালো হয়েছে যে 30 মিনিট পড়ার পরও তুমি যদি, তাহলে এটা হচ্ছে অপটিমাম হচ্ছে আমরা হচ্ছে মনোযোগ ধরে রাখতে পারি। 30 মিনিট পড়ার পরে 5 মিনিট একটা ব্রেক নিলাম, ওইখানে তুমি রিওয়ার্ড দিলে যে আমি এতটুকু পড়া শেষ করতে পেরেছি, তাহলে আমি হয়তো একটা চকলেট খাবো, কিংবা আমি হয়তো একটা গান শুনবো, কিন্তু অল্প সময়, এটা কিন্তু আবার বেশি সময় দেওয়া যাবে না। তো এভাবে করে তুমি যদি
পড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে হচ্ছে নিজেকে একটু একটু করে রেস্ট দাও, তাহলে কী হবে, তোমার স্ট্যামিনাটা বজায় থাকবে। তো স্ট্যামিনাটা যখন বজায় থাকবে তুমি দীর্ঘক্ষণ পড়তে পারবে। 1.5 মাস কিন্তু অনেক সময়, মাত্র 2টো পরীক্ষা শেষ হয়েছে, তো স্ট্যামিনাটা কিন্তু নিজেদের মধ্যে টিকিয়ে রাখতে হবে। আচ্ছা, আমরা এবার আসি, আমাদের আছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ। এখানে যদিও এনসিটিভি থেকে বলা হয়েছে যে এই টেক্সটগুলো আসলে ডেভেলপ, যারা কোয়েশ্চেন সেট করবেন তারা তাদের নিজেদের মতো করে সেট করবেন, কিন্তু এটি কিন্তু টেক্সট বেসড হতে পারে। টেক্সট বেসডের ব্যাপারে যেটা বলা হয়েছে, তোমার যদি প্যাসেজ পড়া থাকে তাহলে কিন্তু তুমি খুব সহজেই সেখান থেকে আনসার করতে পারবে, আর টেক্সট বেসড যদি না হয় তাহলে সেখানে কিন্তু খুব মনোযোগ দিয়ে কিন্তু সেই জিনিসগুলো পড়তে হবে। যেমন যেটা হচ্ছে উইথ ক্লুজ, সেখানে কিন্তু তোমাকে ক্লু দেওয়া থাকবে, এই ক্লুয়ের মধ্যে কিন্তু আবার 10টা গ্যাপের জন্য কিন্তু 10টা ক্লু দেওয়া থাকবে না। এমনও হতে পারে যে 10টা গ্যাপের জন্য তোমাকে 12টা ক্লু দিয়ে দিল, তাহলে 12টা ক্লুয়ের মধ্যেও কিন্তু তোমাকে বেছে নিতে হবে। এবং এই ক্লুগুলো যেগুলো আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে তোমাকে গ্রামেটিক্যাল চেঞ্জ করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা নাউন হিসেবে বসবে না অ্যাডজেক্টিভ হিসেবে বসবে, সেই জিনিসটাও কিন্তু তোমাকে চিন্তা করে ওখানে বসাতে হবে। তো এইটা খুব একটা কঠিন না, তার কারণ হচ্ছে টেস্ট পেপার তোমরা যদি দেখো এগুলো অনেক কিছু আছে যেটা হচ্ছে টেক্সট থেকে সরাসরি এসেছে, আবার অনেক কিছু আসে যেটা হচ্ছে টেক্সটের বাইরে এসেছে। যেমন মনে করো যে এখানে যে প্যাসেজটা আছে, যেমন এডুকেশন ইজ দ্য ড্যাশ উইচ উই ডেভেলপ আওয়ার মাইন্ড থ্রু আ ফর্ম। এডুকেশন ইজ দ্য, তাহলে এটা কি, এখানে অনেকগুলো জিনিস আছে। এখানে দেখো যে এডুকেশন ইজ দ্য অপরচুনিটিস হবে, প্রসেস হবে, বিজনেস হবে, কি হবে, তাহলে এখানে বলতে হবে যে এডুকেশন ইজ দ্য প্রসেস। তো এরকম করে কোনটা তোমার সঙ্গে হচ্ছে এটা ম্যাচ করবে সেটা কিন্তু আগে ম্যাচ করে নিতে হবে। আর এইটার আনসার তুমি যখন লিখবে, এই আনসারটা লেখার সময় এটিকে শুধুমাত্র আনসারটা একেবারে এ থেকে যে পর্যন্ত লিখে শুধুমাত্র আনসারটা লিখবে। এই ক্ষেত্রে কিন্তু কখনোই কিন্তু তুমি প্যাসেজটাকে তুলবে না। এখানে কিন্তু প্যাসেজটাকে তো এটা তোলারই দরকার নেই, তার কারণ হচ্ছে এটা কিন্তু আনসারটা কিন্তু ফিক্সড। এটা কিন্তু এ নাম্বার যদি প্রসেস হয়, এটা প্রসেসই হবে, ইউনিফর্মড হবে, এটা সবার খাতায় প্রসেস থাকতে হবে। এখানে প্রসেসের জায়গায় কেউ যদি অপরচুনিটিস লেখে তাহলে কিন্তু এখানে রাইট দেওয়া হবে না। তার মানে কি, ফিক্সড আনসার যেখানে আছে সেখানে তুমি শুধুমাত্র আনসার লিখলে কিন্তু তোমার জন্য এটা কিন্তু যথেষ্ট। তো এইভাবে করে আমরা কিন্তু কি করব, এভাবে করে আমরা কিন্তু শুধুমাত্র আনসারগুলো এ থেকে যে পর্যন্ত আছে এই আনসারগুলো কিন্তু আমরা শুধুমাত্র লিখে যাব। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ যেটা আছে, উইদাউট ক্লুজের ব্যাপারে একটু কথা আছে এখানে। যেমন আমি বলি, এখানে উইদাউট ক্লুজে যেটা হয়, যেহেতু ক্লু দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে এখানে কিন্তু কি হতে পারে, এখানে কিন্তু অনেক ওয়ার্ড আসতে পারে। এখানে একজন একটা ওয়ার্ড লিখলো, অন্য একজন হয়তো তার সিনোনিম একটা ওয়ার্ড লিখলো, অন্য কেউ তারও একটা সিনোনিম ওয়ার্ড লিখলো। তার মানে কি, এটার কিন্তু কি হতে পারে, অসংখ্য আনসার হতে পারে। তো এই যে অসংখ্য যে আনসার হবে, এই আনসারগুলো যখন হচ্ছে এক্সামিনারকে যখন একটা স্ক্রিপ্ট দেওয়া হয়, আনসার শিট দেওয়া হয়, তখন কিন্তু এই অসংখ্য আনসার কিন্তু লিখে দেওয়া থাকে না ওইখানে কিন্তু 2-1টাই দেওয়া থাকে, এবং তারপরে কিন্তু তাকে বলা হয় যে ফ্লেক্সিবল হতে। তো এখন এই ফ্লেক্সিবল হওয়ার জন্য সে কীভাবে খাতাটা সে দেখবে, এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো তুমি যদি পুরো প্যাসেজটা তোলো, তাহলে এখানে তুমি যেই ওয়ার্ডই বসাও না কেন, এটা পড়ার সময় কিন্তু খুব সহজেই বুঝে নেওয়া যাবে যে এই ওয়ার্ডটা এখানে হচ্ছে ম্যাচ করছে কি ম্যাচ করছে না। আর যদি এই ওয়ার্ডটা না লিখে তুমি যদি ফিক্সড আনসারের মতো শুধু ওই ওয়ার্ড একটা করে ওয়ার্ড লিখো, তাহলে কি হবে, তাহলে কিন্তু প্রতিটা এই 10টা গ্যাপ দেখার সময় কিন্তু এক্সামিনারকে 10 বার কিন্তু কোয়েশ্চেনে ফিরে যেতে হবে যে এই গ্যাপে এইটা ম্যাচ করবে কিনা, এটা ম্যাচ করবে কিনা। এটা কিন্তু টাইম কনজিউমিং। একজন এক্সামিনার 800 খাতা, 1000 খাতা, কখনো 1500 খাতাও দেখে থাকেন অত্যন্ত অল্প সময়ে। তো তখন কিন্তু এই এতখানি কিন্তু তাদের সময় হবে না এগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখার। তো সেই জন্য সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে যে এটিকে আমরা যদি তুলে ফেলি, এটিকে আমরা যদি একেবারে খাতায় তুলে ফেলি, খাতায় তুলে ফেলার পরে এটার আমার যে অসংখ্য আনসার আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা জিনিসেরই হচ্ছে কত দেখো, এখানে 2টো 3টা পর্যন্ত হচ্ছে আনসার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা অবশ্যই 2টা কিংবা 3টা আনসার আমরা দিতে যাব না, কখনো না। আমরা কিন্তু সবসময় একটা আনসার আমরা লিখব। তো এই যে একটা আনসার আমরা লিখব, সেই একটা আনসার আমরা হচ্ছে পুরো প্যাসেজটাকে আমরা তুলে নিব, আগে তুলে নিয়ে কিন্তু তারপরে হচ্ছে সেই আনসারটা আমরা লিখব। এটা কেন, এটা কিন্তু আমার নিজের সেফটির জন্য, যাতে হচ্ছে আমার
একটা সিনোনিমস যেটা হচ্ছে ওই আনসার স্ক্রিপ্টে নাই, সেটা যেন ভুল হয়ে কাটা না পড়ে যায়, সেই কারণে কিন্তু আমি নিজের জন্য কিন্তু আমি এটা লিখবো। তাহলে এক্সামিনারেরও খাতা দেখতে সহজ হবে এবং তখন এটা ঠিক মতো হলে এটা কিন্তু হচ্ছে খুব সহজে কিন্তু আমি এই নাম্বারটাও কিন্তু সে পেয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথম পর্বের অলমোস্ট শেষ দিকে আমরা চলে এসেছি। স্ট্রেস ম্যানেজমেন্টের কয়েকটা টেকনিক আমি তোমাদেরকে বলেছি, এই প্রথম থেকে শুরু করে হচ্ছে এই ক্লোজ টেস্ট পর্যন্ত। যেমন আমাদের প্রথমে ছিল যে আমরা পড়েছি এমসিকিউটা আমাদেরকে কিভাবে দিতে হবে, কোয়েশ্চেন আনসারটা কিভাবে দিতে হবে। আমরা প্যাসেজটা আগে পড়বো না, আমরা কোয়েশ্চেন আনসারটা আগে পড়বো, আমরা এমসিকিউটা আগে পড়বো, পড়ে আমরা কিন্তু প্যাসেজে ফিরে যাব। প্যাসেজে ফিরে গিয়ে হচ্ছে আমরা ওইভাবে করে আমরা এটাকে লিখতে থাকবো। আমাদের হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন আমাদের যেটা ছিল হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট, ওটাও কিন্তু আমরা কি করব, ওটাও কিন্তু আমরা হচ্ছে আগে দেখে নেব যে আমাদেরকে হচ্ছে কি স্পেসিফিক কি কোয়েশ্চেনটা করা হয়েছে, কি কোয়েশ্চেন করা হয়েছে তার বেসিসে কিন্তু আমরা হচ্ছে সেটার আনসার আমরা দিব। সামারি তো হচ্ছে একটা প্যাসেজ থাকবে, সেটার 1/3 আমাকে লিখতে হবে, সেভাবে করে দেখে আমি লিখব। আমরা যখন হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ যেটা থাকবে, আমি ওটা শুধুমাত্র আনসারটা লিখলেই আমার হয়ে যাবে। ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ যখন আমি লিখবো, যেহেতু এখানে হচ্ছে আমার অনেক সিনোনিমাস ওয়ার্ড আসতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সিনোনিমাস ওয়ার্ডের জন্য আমরা কিন্তু পুরো প্যাসেজটা আমরা তুলব। পুরো প্যাসেজটা তুলে আমরা কিন্তু এখান থেকে আমরা যে ওয়ার্ডটা বসাতে চাই সেই ওয়ার্ডটা কিন্তু আমরা বসাবো। আর এই স্ট্রেস ম্যানেজমেন্টের কিছু টেকনিক আমি তোমাদেরকে বলেছি, যেমন একটু জায়গা বদল করতে পারো, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে পারো। টক্সিক পিপল যারা অনেক ধরনের কথা বলে, তোমাকে টেনশন দেয়, সেসব মানুষের কাছ থেকে তুমি দূরে থাকতে পারো। একটু জায়গাটা বদল করা, একটু হেঁটে পড়া, একটু বসে পড়া, একটু চেঞ্জ করে পড়া, কিংবা হচ্ছে তুমি যখন পড়বে তোমার সময়গুলো যেমন 50 মিনিট পড়লে 10 মিনিট ব্রেক নিলে, অথবা 30 মিনিট পড়লে 5 মিনিট ব্রেক নিলে, এরকম করে অল্প অল্প করে, এবং এই অল্প অল্প পড়া যেটুকু তুমি ফোকাস করেছো এটুকু শেষ করার পর তুমি একটা রিওয়ার্ড দিতে পারো নিজেকে, একটা গান শুনতে পারো, একটু টিভি 5-10 মিনিটের জন্য তুমি দেখতে পারো। তবে আমি এটা মানা করব, টিভি 5-10 মিনিটের জন্য আসলে তোমরা দেখতে পারো না। তোমাদের হাতে রিমোট চলে গেলে এটা হচ্ছে আনএন্ডিংভাবে এটা হচ্ছে সার্ফিং হতেই থাকে। তো সেক্ষেত্রে টিভি থেকে দূরে থাকাই আসলে ভালো। স্ট্রেস ম্যানেজমেন্টের যেটা আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা পুদিনা পাতা তোমাদেরকে স্ট্রেস কীভাবে ম্যানেজমেন্ট করবে। রিসার্চে বলেছে পিপারমিন্টের যে গন্ধটা, এটি নাকি হচ্ছে ব্রেইনের হচ্ছে একটা নির্দিষ্ট জায়গাকে উদ্দীপিত করে এবং সেটা কিন্তু মেমোরি রিটেন করতে নাকি সেটাকে সাহায্য করে। তো তোমরা যদি তোমার মাকে বলতে পারো যে হচ্ছে পিপারমিন্টের চকলেট পাওয়া যায় পুদিনা পাতা, অথবা তোমরা হচ্ছে পুদিনা পাতার একটা গাছই তোমাদের ঘরের সামনে তোমরা রাখতে পারো, অথবা এখন হচ্ছে কাঁচা আম পাওয়া যায়, কাঁচা আমের শরবতের সঙ্গে একটু পুদিনা পাতা কিংবা সালাদের সঙ্গে একটু পুদিনা পাতা তোমরা খেতে পারো। এটা আমার কথা না, এটা রিসার্চ বলেছে। কিন্তু যারা আবার পুদিনা পাতার গন্ধ সহ্য করতে পারো না, তারা আবার এই প্র্যাকটিস করতে যেও না। তাদের জন্য আবার যে জিনিসটা পছন্দ কিংবা যে জিনিসটা ভালো তোমরা